ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বিগেস্ট মানে খুব নাম করা ইউনিভার্সিটি নূরে আলম, উনি কাজ করছিলেন। তার ওয়াইফ লিপি, উনিও কাজ করছিলেন আমার সাথে মাল্টি ক্রাইটেরিয়া ডিসিশন মেকিং। এখনো আমরা কাজ করতেছি, পার্টিকুলারলি এসডিজি, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, বিগ ডেটা কিভাবে লিঙ্ক করে আমরা ডিসিশন মেকিং এ আসতে পারি, সেই বিষয় নিয়ে এখনো নূরে আলমের সাথে কাজ করতেছি। তারপরে আমার সাথে কাজ করছে ডক্টর মামুনুর রশিদ। মামুনুর রশিদের সাথে আমার যে কাজটা ছিল সেটা হলো আমরা চেষ্টা করছিলাম ডিসিশন মেকিং দিয়ে ক্রিয়েটিভিটিকে আমরা কোয়ান্টিফাই করতে পারি। একটা ধরে নিলাম আমি ক্রিয়েটিভ, কিন্তু এটাকে একটা নাম্বার দিয়ে প্রকাশ করা, এটার জন্য আমার একটা থিওরি ছিল। সেই থিওরির উপরে ডক্টর মামুনুর রশিদ উনি একটু কাজ করছেন, করে ওটা প্রোডাক্ট ডেভেলপমেন্টে কিভাবে ইউজ করা যায়, প্রোডাক্ট ডেভেলপমেন্টের ডিসিশন মেকিং এ কিভাবে ইউজ করা যায় সেটার উপর কাজ করছেন। এবং ওনার লাস্ট কাজটা আজকে আপনাদেরকে পেপারটা আমি একটু দেখাবো। এগুলো প্রায় সবকিছু অনলাইনে আছে, আপনারা ডাউনলোড করে দেখতে পারবেন। এখন আমরা ডিসিশন মেকিং যেটা করতেছি, 3D প্রিন্টিং দিয়ে যখন আমরা প্রোডাক্ট বানাই তখন আমাকে খুব ফাস্ট রেসপন্স করতে হয়। এতদিন পর্যন্ত আমরা যেটা জানি যে ম্যাস প্রোডাকশনে যাইতে হবে, তাই ম্যাস প্রোডাকশনে গেলে সাধারণত আমরা কাস্টমার নিডসটা মোটামুটি একটু জানি, বা কাস্টমার সেগমেন্টেশন সম্পর্কে আমাদের আইডিয়া থাকে। তার উপর বেসিস করে আমরা অনেক অনেক প্রোডাক্ট লঞ্চ করি আর কি, অনেকগুলো একসাথে লঞ্চ করি, যেখানে মাস কাস্টমাইজেশন দিস এন্ড দ্যাট কাজে লাগে। কিন্তু মানে আপনার 3D প্রিন্টিং এর মাধ্যমে আমরা খুব কাস্টমাইজ প্রোডাক্ট করতে পারি, যে কোনো একটা স্পেসিফিক লোকের একটা স্পেসিফিক নিডের রেসপন্স করতে পারি। সেইখানে কি ধরনের ডিসিশন মেকিং ফ্রেমওয়ার্ক দরকার, ওগুলো নিয়ে আমরা এখন গবেষণা করতেছি আর কি। তো ইনশাল্লাহ আমার মনে হয় আর 2-3 বছর পরে আমরা আমাদের কাজগুলো একটু আমরা ওপেন করবো আর কি। এখন মানে অন দা প্রসেসে আছে। তো আজকে আপনাদের সাথে ডিসিশন মেকিং নিয়ে আলাপ করলে, আপনাদের খাতা কলম যদি থাকে আপনারা কাইন্ডলি একটু লিখতে পারেন। ডিসিশন মেকিং করতে গেলে আসলে প্রথমে আপনাকে ডিসিশনটাকে মেকিং প্রসেসটাকে ফর্মুলেট করতে হবে। ফর্মুলেশন অফ ডিসিশন মেকিং, এটা খুব ইম্পর্টেন্ট। তারপরে আপনাকে করতে হবে কি, ডিসিশন রিলেভেন্ট ইনফরমেশন আপনাকে কোথাও থেকে এক্সট্রাক্ট করতে হবে। তারপরে আপনাকে ডিসিশন কম্পিউটিং করতে হবে। থার্ড আপনি আসবেন ডিসিশন র্যাঙ্কিং। এই 4টা স্টেপ খুব ইম্পর্টেন্ট ডিসিশন মেকিং আপনি যদি করতে চান। মাল্টি ক্রাইটেরিয়া বলেন, অথবা মাল্টি অবজেক্টিভ বলেন, বা সিঙ্গেল অবজেক্টিভই বলেন, যেটাই বলেন না কেন, ডিসিশন মেকিং এর ফ্রেমওয়ার্ক এই 4টা জিনিসের উপর ডিপেন্ড করে। আমি পাওয়ার পয়েন্ট দিয়ে আপনাদেরকে একটু দেখাচ্ছি। আপনাকে স্যার আমার এই ইয়েটা কি, স্লাইডটা কি দেখা যাচ্ছে? যাচ্ছে স্যার। ওকে, আচ্ছা, এইখানে আমি লিখবো, আপনারা একটু কাইন্ডলি নোট ডাউন করতে পারেন। জাপানি রাইসে দেখছি।
এটা দেখা যাচ্ছে ভাই, আপনারা দেখতে পাচ্ছেন? স্যার দেখা যাচ্ছে স্যার। ওকে, এখানে আমি যেটা জি বলতে দেখা চাচ্ছি যাচ্ছে যে দেখা যাচ্ছে। আমি এখন ডিসিশন ফর্মুলেশনের কথা চিন্তা করতেছি। যে মনে করেন আপনি বাংলাদেশের কোনটা ভালো বা খারাপ এটা নিয়ে চিন্তা করতেছেন। বড় পুকুরিয়ার কোল আছে, অন্য জায়গার কোল আছে, সেগুলো আপনার হবে অল্টারনেটিভ। অল্টারনেটিভ 1, অল্টারনেটিভ 2, অল্টারনেটিভ 3, অল্টারনেটিভ 4। ঠিক আছে? আর আপনি কোলকে হয়তো জাজ করতেছেন, হ্যাঁ, তাহলে আপনার ক্রাইটেরিয়া দরকার হবে। যেমন আপনি বলতে পারেন ক্রাইটেরিয়া 1 হবে ক্যালোরিফিক ভ্যালু, ক্রাইটেরিয়া 2 হতে পারে কোলের ক্ষেত্রে যে অ্যাশ কন্টেন্ট কতটুকু আছে, ক্রাইটেরিয়া 3 হইতে পারে যে আপনার এটার কস্ট কত পার ইউনিট, ক্রাইটেরিয়া 4 আপনি বলতে পারেন যে এটা মানুষের জন্য কতটুকু সেফ, এটার এটার কতটুকু মজুদ আছে। এইভাবে আপনি একের পর এক ক্রাইটেরিয়া সেট করতে পারেন এবং আপনার কাছে কিছু অল্টারনেটিভ থাকতে হবে এবং প্রতিটা ক্রাইটেরিয়ার ওয়েট থাকবে। ওয়েট ক্রাইটেরিয়া, প্রতিটা ক্রাইটেরিয়া সমান ভাবে মূল্যবান না। মনে করেন আপনার কস্ট খুব ইম্পর্টেন্ট সেফটির তুলনায়। যেমন মনে করেন বড় কোরিয়াতে এখন, সরি, রূপগঞ্জে আপনার পাওয়ার প্ল্যান্ট হচ্ছে, তাই না? নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। সেখানে আপনি কস্টের চেয়ে সেফটিকে বেশি দাম দিন। কস্ট আমার বাড়লেও কোনো অসুবিধা নাই, কিন্তু সেফটি এনশিওর করতে হবে। সেই ওয়েটটা আপনার থাকতে হবে প্রতিটা ক্রাইটেরিয়ার এগেইনস্টে। ঠিক আছে? এইটা যদি আপনি করতে পারেন তাহলে আপনি বলতে পারেন যে না, আমি আমার ডিসিশন মেকিং প্রবলেমটা মোটামুটি ফর্মুলেশন করছি। তারপরে আপনাকে যেটা করতে হবে, সামহাউ কোন জায়গা থেকে ডিসিশন রিলেভেন্ট ইনফরমেশন, এই জিনিসটা আপনাকে সামহাউ কোথা থেকে কালেক্ট করতে হবে। ঠিক আছে? এখন ইনফরমেশন কে আমরা দুই ভাগে ভাগ করি ডিসিশন মেকিং এর ক্ষেত্রে। একটাকে আমরা বলি ক্রিস্প অথবা নিউমেরিক্যাল ইনফরমেশন। যেমন মনে করেন কোলের ক্যালোরিফিক ভ্যালু, এটা আমি, যারা কোলকে কেমিক্যাল অ্যানালিসিস করে তারা অ্যানালিসিসের পরে বলে যে কোলের প্রতি গ্রামে 500 কিলো ক্যালোরি এই কোলের থেকে আসবে। এই যে 500, এই যে নাম্বার, এটা হচ্ছে ক্রিস্প ইনফরমেশন। ঠিক আছে? অথবা আপনি বললেন যে না, আমি এক্সপেরিমেন্ট রিপিট করে দেখছি যে এটা 500ও হয়, 600ও হয়। তাহলে আপনি বলবেন যে 500 থেকে 600। এটারে আমরা বলি ক্রিস্প গ্রানুলার ইনফরমেশন, অর্থাৎ নিউমেরিক্যাল নাম্বার, নিউমেরিক্যাল ভ্যালু সে 10, নিউমেরিক্যাল রেঞ্জ সে 10 থেকে 20 পর্যন্ত, এরকম। এটারে আমরা বলি, আমার লেখাটা কি দেখা যাচ্ছে ভাইজান সবার? জি যাচ্ছে। জি দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ, যদি স্যার, দেখা দেখা না যাচ্ছে। যায় বলবেন, হ্যাঁ, আমি আর বড় করতে পারবো। কি দেখা যাচ্ছে স্যার? আচ্ছা, এটা আমরা সব সময় ধরে নেই যে আমি এমন এমন ধরনের ডিসিশন রিলেভেন্ট ইনফরমেশনের কথা চিন্তা করতেছি যে আমার ডিসিশন রিলেভেন্ট ইনফরমেশনটা ক্রিস্প অথবা রেঞ্জ। ক্রিস্প মানে হইতেছে সোজা কথা নিউমেরিক্যাল ভ্যালু অথবা রেঞ্জ। ঠিক আছে?
এটা হলো আমি যদি খুব লাকি হই তাহলে হয়তো আমি এই ধরনের ইনফরমেশন পাবো, কিন্তু মোস্ট অফ দ্য কেসেস আমরা যেটা পাই খুবই জাজমেন্টাল ইনফরমেশন, কোয়ান্টিটেটিভ না কোয়ালিটেটিভ ইনফরমেশন, যেমন হাই, লো, মডারেট, গুড এনাফ, এরকম। এগুলারে আমরা বলি গ্রেনুলার ইনফরমেশন। মানে এই ইনফরমেশনটা, মনে করেন হাই বলতে আমি কি বুঝাই, যেমন মনে করেন ক্যালোরিফিক ভ্যালু হাই মানে কি, এটা হয়তো ক্যালোরিফিক ভ্যালু কোলের জন্য 10 থেকে 1000 পর্যন্ত হতে পারে, 1000-এর দিকে হয়তো, বা ভেরি হাই বললে আমি 1000-এর কাছাকাছি বলবো, হাই বললে একটু কম বলবো। এই যে ল্যাঙ্গুইস্টিক এক্সপ্রেশন, এগুলারে আমরা বলি গ্রেনুলার ইনফরমেশন। এখন গ্রেনুলার ইনফরমেশন যদি থাকে তাহলে আমি অন্যভাবে, আমাকে ডিসিশন রিলেভেন্ট ইনফরমেশনটা যদি আমার গ্রেনুলার থাকে তাহলে আমি একভাবে কম্পিউটেশন করব। আমার যদি ডিসিশন রিলেভেন্ট ইনফরমেশনটা আপনার নিউমেরিক্যাল থাকে তাহলে আমি একভাবে কম্পিউটেশনটা করব। তাহলে আমি যেটা বলতে চাচ্ছিলাম আপনাদেরকে, যে প্রথমে আমি করব ডিসিশন ফর্মুলেশন, সেখানে আমার ক্রাইটেরিয়া, তারপরে ওয়েটস or importance, তারপরে থাকবে আপনার অল্টারনেটিভ। ঠিক আছে, এটাকে আমি বলতে পারি ডিসিশন ফর্মুলেশন। অর্থাৎ আমি যদি ক্লেম করি যে ভাই আমার ডিসিশন ফর্মুলেশন ইজ কমপ্লিটেড, তাহলে আমার হাতে সবগুলো ক্রাইটেরিয়া থাকতে হবে, প্রতিটা ক্রাইটেরিয়া কি ইম্পর্টেন্স দিব সেই ইম্পর্টেন্সটা থাকতে হবে, তারপরে আমার অল্টারনেটিভের লিস্টটা থাকতে হবে, তারপরে আসবে ডিসিশন রিলেভেন্ট ইনফরমেশন। ডিসিশন রিলেভেন্ট ইনফরমেশন এটা দুই ধরনের হবে, একটা হলো ক্রিস্প ইনফরমেশন, আর একটা হবে গ্রানুলার অর কোয়ালিটেটিভ ইনফরমেশন। যেমন আমাকে যদি বলে যে ভাই কস্টের উপর আমি কতটুকু ইম্পর্টেন্স দেব, আমি বললাম যে কস্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই ভেরি ইম্পর্টেন্ট এই কথাটা আসলে আমার ডিসিশন রিলেভেন্ট ইনফরমেশন ক্রিস্প না, এটা গ্রানুলার ইনফরমেশন হিসেবে ক্রিয়েট করতে। কিন্তু আমি যদি বলি যে ওয়েট দিব 0 to 100 স্কেলে 50, তাহলে এটা হবে আমার ক্রিস্প ইনফরমেশন। ঠিক আছে, ক্রাইটেরিয়া ক্ষেত্রেও তাই। মনে করেন ক্যালোরিফিক ভ্যালু আমি দিলাম 200 অথবা 200 to 300, অথবা আমি বললাম যে মডারেট, হাই, লো, এরকম কিছু।
আচ্ছা, তারপরে আপনার আসবে ডিসিশন কম্পুটেশন। তারপরে আসবে ডিসিশন র্যাঙ্কিং। ঠিক আছে, তাহলে আপনাদের কাছে আমি ফ্লোরটা ছেড়ে দিচ্ছি, আপনারা এখন আমাকে কোশ্চেন করেন। ডিসিশন ফর্মুলেশন, ডিসিশন রিলেভেন্ট ইনফরমেশন, ডিসিশন কম্পুটেশন, তারপরে আছে আপনার ডিসিশন র্যাঙ্কিং। এই চারটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, তাহলে আমি ডিসিশন মেকিং একটা সিস্টেম তৈরি করতে পারবো, অথবা একটা ডিসিশন মেকিং প্রসেসকে এক্সিকিউট করতে পারবো। স্যার একটু রিপিট করেন প্লিজ স্যার। জি, একটু রিপিট করেন এই জিনিসটা স্যার। আপনি মনে করেন ডিসিশন মেকিং করতে চাচ্ছেন, রাইট। আপনাকে এই চারটা স্টেপ ফলো করতে হবে। প্রথম হচ্ছে ডিসিশন ফর্মুলেশন। ডিসিশন ফর্মুলেশন, সেখানে আপনাকে লিস্ট অফ ক্রাইটেরিয়া, লিস্ট অফ অল্টারনেটিভস and importance of each criteria explicitly লিস্ট আপ করতে হবে। এখানে কোনো অঙ্ক করার ব্যাপার নাই, জাস্ট আপনি এটা লিস্ট আপ করবেন। মানে এই ডিসিশন ফর্মুলেশনের মধ্যেই এটা হবে, আন্ডারে হবে। হ্যাঁ, ডিসিশন ফর্মুলেশন এটাই। তারপরে ডিসিশন রিলেভেন্ট ইনফরমেশন। আপনি ডিসিশন মেক করতে গেলে আপনার ইনফরমেশন দরকার হবে, তাই না? ডেটা দরকার হবে, রাইট। তো সেই ডেটা গুলাকে আমরা বলি ডিসিশন রিলেভেন্ট ইনফরমেশন। এখন ডেটা দুই ধরনের হবে। হ্যাঁ, একটা হচ্ছে গ্র্যানুলার ইনফরমেশন, মানে কোয়ালিটেটিভ ইনফরমেশন, হাই, লো, মডারেট, এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, লেস ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, এই ধরনের কথাবার্তা। আরেকটা হবে আপনার নিউমেরিক্যাল ভ্যালু, 10, 20, 30, 40, 100, অথবা রেঞ্জ 100 থেকে 200, 200 থেকে 300 ইত্যাদি। এটা হচ্ছে ডিসিশন ইনফরমেশনের ব্যাপার, এটা হলো সেকেন্ড স্টেপ। থার্ড স্টেপ হলো ডিসিশন কম্পুটেশন। সামহাউ আপনার কম্পিউট করতে হবে, কিছু একটা হিসাব কিতাব করতে হবে। ফোর্থ হলো ডিসিশন র্যাঙ্কিং। সেখানে অল্টারনেটিভ গুলার র্যাঙ্ক, কোনটা আপনার জন্য সবচেয়ে ভালো, কোনটা সেকেন্ড ভালো, কোনটা থার্ড ভালো, এই র্যাঙ্কিংটা করতে হবে। ঠিক আছে সুকুমার মন্ডল? হ্যালো, আর কারো কোনো কোশ্চেন আছে কি বলবেন? আর কারো কোনো কি কোশ্চেন আছে প্লিজ? কোনো ভয়ের বা লজ্জার কোনো কারণ নাই, কারণ এগুলা আপনারা বইতে কোথাও পাবেন। স্যার এটা তো আপনাদের মতো প্রতিষ্ঠিত লব্ধ মানুষের জ্ঞানের এইটাই হলো স্যার বই প্রকাশ, তৈরি করা জিনিস। যাই হোক, আমরা পড়াশোনা করতেছি আর কি, ছাত্র। আমিও স্যার এই পিএইচডি করার জন্য স্যার আমি বাইরে অ্যাপ্লিকেশনটা করছি স্যার, এই আইএলটিএস করলাম তো। হ্যাঁ, এটা আর কি। আচ্ছা, আর কারো কোনো এই পর্যায়ে কোনো কোশ্চেন আছে কিনা? স্যার নওয়াজ শরীফ স্যার একটা কথা প্রায় বলতেন লেকচারে, ডিসিশন মেকিং মাস্ট বি কোয়ান্টিফাইড। এটা ওনার একটা
হ্যাঁ, এখন ডিসিশন মেকিং মাস্ট বি কোয়ান্টিফাইড মানে হচ্ছে এই চারটা, আমাকে এই চারটা প্রসেস ফলো করতে হবে, তাইলেই আমি ডিসিশন মেকিং কোয়ান্টিফাই করতে পারবো। এখন যে আমরা এসএসসি আর ইন্টারমিডিয়েট যে রেজাল্ট গুলো হচ্ছে যে সিজিপিএতে স্যার, এই যে জিপিএ 3 পয়েন্ট বা এই যে 4 পয়েন্ট, স্যার কথা শব্দধ্বনি শোনা যায় না স্যার। আমি মিট করে দিতে পারি, কিন্তু ওটা তো আরো সমস্যা হয়ে যায়। আপনারা নিজেরা একটু মিট করে নেন না প্লিজ। হ্যাঁ, আসলে প্রফেসর নওয়াজ শরীফ হয়তো একটা মানে জেনারেলাইজড কমেন্ট করছেন যে এটা ইট শুড বি কোয়ান্টিফাইড। হ্যাঁ, উনি হয়তো বলছেন যে দিস শুড বি আওয়ার গোল, কিন্তু এই গোল ফুলফিল করতে গেলে আমাকে কি করতে হবে এক্স্যাক্টলি, সেটার কথা আমি বলতেছি। যে আমাকে একটা ডিসিশন মেকিং প্রবলেম সলভ করতে গেলে আমাকে চারটা স্টেজের মাধ্যমে যেতে হবে। একটা আমি বাদ দিতে পারবো না। প্রথম ফর্মুলেশন, সেকেন্ড ডিসিশন রিলেভেন্ট ইনফরমেশন, সামহাও আমাকে এটাকে খুঁজে বের করতে হবে। থার্ড হচ্ছে ডিসিশন কম্পুটেশন, এটা আমি আসতেছি একটু পরে আপনাদের বোঝাচ্ছি। ফোর্থ হচ্ছে আমার ডিসিশন র্যাঙ্কিং, যেখানে কোয়ান্টিফিকেশনটা মানে আসবে যে কোনটা আমার জন্য সবচেয়ে ভালো, কোনটা আমার জন্য সবচেয়ে খারাপ। ঠিক আছে? জি স্যার। তো ডিসিশন কম্পুটেশন, আমি যেহেতু বলছি যে ডিসিশন রিলেভেন্ট ইনফরমেশন দুই ধরনের আছে, একটা হলো ক্রিস্প নাম্বার অথবা রেঞ্জ, এটা হচ্ছে কোয়ান্টিটেটিভ ইনফরমেশন, যেমন হাই, লো, মডারেট, গুড, ব্যাড, অ্যাকসেপ্টেবল, আনঅ্যাকসেপ্টেবল, রিস্কি, লেস রিস্কি, এই ধরনের সাবজেক্টিভ ইনফরমেশন। এটাকেও আমাকে কম্পিউট করতে হবে, কোনো উপায় নেই। সামহাও এটাকে আমাকে কোয়ান্টিফাই করতে হবে, সেটা কোনো উপায় নাই, সেটা ভিন্ন কথা। কিন্তু আমার ডিসিশন রিলেভেন্ট ইনফরমেশন আমি যদি বলি, সব সময় যে আমার নিউমেরিক্যাল ডেটা বা নিউমেরিক্যাল রেঞ্জ আসবে এমন কোনো কথা নেই। বাস্তব প্রবলেম আমরা সলভ করতে গিয়ে দেখছি মোস্ট অফ দ্য কেসে আমার মিক্সচার আসে। কোনো কোনো ক্রাইটেরিয়ার এগেইনস্টে আমি হয়তো নিউমেরিক্যাল ডেটা হয়তো পাবো, এক্সপেরিমেন্টাল ডেটা হয়তো পাবো, বা আমি এক্সপেরিমেন্টাল ডেটা এখান থেকে সেখান থেকে আমি ম্যানেজ করতে পারবো। কিন্তু মোস্ট অফ দ্য কেসেসে দেখা যাবে যে আমার কোনো ডেটা নাই, আমার জাজমেন্ট আমাকে অ্যাপ্লাই করতে হবে। তখন আমি অ্যাজ এ হিউম্যান বিইং আমি আসলে একটা লিঙ্গুইস্টিক এক্সপ্রেশন দিয়ে জিনিসটাকে বোঝানোর চেষ্টা করি। হ্যাঁ, তো দুইটাই, যেটাই থাকুক, নিউমেরিক্যাল থাকুক অথবা ওয়ার্ড থাকুক, হাই, লো, মডারেট, আমাকে সামহাও ডিসিশন কম্পিটিশন মানে হলো আমাকে নিউমেরিক্যাল ডেটা নিয়েই কাজ করতে হবে, আমার ইনপুট যাই থাকুক। তার মানে আমার অনেক সময় লিঙ্গুইস্টিক এক্সপ্রেশনকে নাম্বারের পরিবর্তন করে তারপরে আমাকে কাজ করতে হবে। সেটার জন্য আমাদের টেকনিক আছে, সেই টেকনিক সম্পর্কে বলাটা এই মুহূর্তে আমার মনে হয় শোভনীয় হবে না। আগে আমরা পুরো জিনিসটা একটু বোঝার চেষ্টা করি, তারপরে আমরা চিন্তা করে দেখতে পারি। ঠিক আছে? any question, any other question? আমি পরে যাওয়ার আগে আপনাদের কনফার্মেশন চাচ্ছি যে আপনারা জিনিসটা গ্রাস্প করতে পারছেন। স্যার, কিস ইনফরমেশনের ক্ষেত্রে কোনো স্কেল আছে যে আমাদের নিউমেরিক্যাল ভ্যালু এরকম হতে হবে বা বেস লাইন, এই ধরনের কোনো স্কেল মানে কিছু আছে কিনা স্যার? জি স্যার, ইনফরমেশনের ক্ষেত্রে যেটা স্যার বললেন নিউমেরিক্যাল ভ্যালু, যেটা কিস ইনফরমেশন, তো এই ক্ষেত্রে কোনো ডিসিশন মেকিং এর ক্ষেত্রে কোনো স্কেল আছে কিনা যে আমার নিউমেরিক্যাল ভ্যালু এরকম হলে এটা আমরা ডিসিশন মেকিং ফর্মুলেশনের জন্য কাজে লাগাতে পারবো, বা কোনো স্ট্যান্ডার্ড কোনো স্কেল আছে কিনা স্যার? স্ট্যান্ডার্ড স্কেলিংটা আপনি ডিসিশন কম্পিউটেশনে গিয়ে করবেন, ওটা আমি একটু পরে দেখাচ্ছি। যে মনে করেন আপনি একটা নাম্বার পেলেন 10, এটাকে আপনার ডিসিশন মেকিং এর ফর্মুলেশনের রেসপেক্টে আপনি কিভাবে ইন্টারপ্রেট করবেন, হ্যাঁ, এটা আমি একটু পরে আপনাকে দেখাচ্ছি। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে।
তাহলে আমি মোটামুটি ধরে নিচ্ছি যে আমরা ডিসিশন মেকিং সম্পর্কে কোনো একটা ডিসিশন মেকিং প্রবলেম আমি যখন সলভ করতে যাব আমার 4টা ধাপ আমাকে পার হতে হবে। একটা হলো ডিসিশন ফর্মুলেশন, ডিসিশন রিলেভেন্ট ইনফরমেশন, ডিসিশন কম্পিউটেশন এন্ড র্যাঙ্কিং। এই 4টা ধাপ আমাকে পার হইতে হবে, এটার কোনো উপায় নেই। এটা আমি যেই ধরনের ডিসিশন মেকিং, মাল্টি ক্রাইটেরিয়া, মাল্টি অবজেক্টিভ, সিঙ্গেল ক্রাইটেরিয়া, সিঙ্গেল অবজেক্টিভ, অ্যানালিটিক্যাল, হায়ারার্কি, প্রসেস, হোয়াটএভার আমি যেই নাম দেই নাই কেন, এর থেকে আমি রেহাই পাবো। ইট ইজ এ মাস্ট। ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে আমি আবার একটু আমার পাওয়ার পয়েন্টের স্লাইডে ফেরত যাচ্ছি, গিয়ে আপনাদের সাথে আবার জিনিসটা বোঝানোর চেষ্টা করতেছি। এখন আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি ডিসিশন কম্পিউটেশন। এই জিনিসটা আমি একটু বোঝানোর চেষ্টা করছি। যেমন একটা সিম্পল উদাহরণ দিই, মনে করেন আপনার একটা গাড়ি আছে, তার বললেন আপনি কার এ, আরেকটা গাড়ি আছে তাকে বললেন আপনি কার 2। আপনার একটা ক্রাইটেরিয়া আছে, মনে করেন আপনি গাড়ি কোনটা ভালো আপনি জাজ করতে যাচ্ছেন। আপনি একটা ক্রাইটেরিয়া সেট করলেন, সেই ক্রাইটেরিয়াটা হলো CO2 এমিশন। একটা গাড়ি কতটুকু CO2 এমিট করে, এবং আপনি বললেন যে এই 0 to 100 স্কেলে CO2 এমিশন খুবই ইম্পর্টেন্ট। তার মানে আপনি ইম্পর্টেন্স দিলেন 90, ওয়েট আপনি দিলেন 90। হ্যাঁ, আপনি 100 পর্যন্ত ওয়েট দিতে পারেন। 100 মানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, 0 মানে নট এট অল ইম্পর্টেন্ট। সেই স্কেলে আপনি চিন্তা করে আপনি CO2 এমিশন এর ক্ষেত্রে আপনি ওয়েট দিলেন 90। ঠিক আছে, এটা আপনার ডিসিশন ফর্মুলেশন। এখানে কেউ বাধা দিতে পারবে না। যেটা আপনি করতে পারেন, আপনি মাল্টি গ্রুপ ডিসিশন মেকিং এ যেটা হয়, আপনি CO2 এমিশন, আচ্ছা আমি নতুন গাড়ির আমি কি বলবো, এই কোনটা কতটুকু ভালো অথবা কোনটা এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি, এই গাড়ির আমি একটা র্যাঙ্কিং করতে চাচ্ছি। আমার একটা ক্রাইটেরিয়া অবভিয়াসলি CO2 এমিশন হবে। তো এই ক্রাইটেরিয়াটা কি ইম্পর্টেন্ট কিনা, ভেরি ইম্পর্টেন্ট কিনা, এটা আপনি মনে করেন একটা ডিসিশন মেকিং টিমে 10 জন আছে, 10 জনকে জিজ্ঞেস করতে পারেন, যে বললেন যে ভাই তুমি বলো তো 100 থেকে 0 to 100 এর ভিতরে আমি ওয়েট কত দিব। আপনি স্পেসিফাই করে বললেন যে তুমি যে কোনো নাম্বার বসাইতে পারবে না, এই 190, 80 ইত্যাদি ইত্যাদি নাম্বার তুমি বসাতে পারবে। এভাবে আপনি তাকে ওয়েট সম্পর্কে ইনফরমেশনটা স্ট্রিক্টলি ক্রিস্প ইনফরমেশনের ভিতরে আটকে দিতে পারে। আমি কথাটা বুঝাইতে পারছি? অথবা আপনি বলতে পারেন যে ঠিক আছে ভাই, তোমার 0 to 100 স্কেলের মধ্যে তোমার যদি অসুবিধা হয়, তুমি ভেরি লো, ভেরি ইম্পর্টেন্ট, লেস ইম্পর্টেন্ট, এই ধরনের শব্দ দিয়ে তোমার ইম্পর্টেন্সটা প্রকাশ করতে পারেন। তখন আপনি গ্রানুলার ইনফরমেশন দিয়ে ওয়েটটা আপনি জাজ করার চিন্তা ভাবনা করতেছেন, এরকম ব্যাপারটা দাঁড়াবে। হ্যাঁ, এখন আমি ধরে নিচ্ছি যে না, ওই ভদ্রলোক ওয়েট 90 এটা
ফিক্স করার ক্ষমতা রাখে, অর্থাৎ তার সেই ইন্টেলেকচুয়াল এবিলিটি আছে, সে বলল যে 90 ইজ গুড। এখন ডিসিশন রিলেভেন্ট ইনফরমেশন, মনে করেন পাস্ট ডেটা আপনি দেখলেন, কার 1 কে আপনি টেস্ট করলেন কোন একটা স্পেসিফিক স্ট্যান্ডার্ডাইজ কোন টেস্টের মাধ্যমে, তখন আপনি দেখলেন ওর CO2 এমিশন আসে 200 গ্রাম CO2 পার লিটার গ্যাসোলিন। এটা হচ্ছে আপনার ডিসিশন রিলেভেন্ট ইনফরমেশন। এটা হচ্ছে আপনার ডিসিশন রিলেভেন্ট ইনফরমেশন। আপনি কোথাও একটা ডেটাবেসে এটা খুঁজে পাইছেন, অথবা আপনি বললেন যে না আমাদের BIST যেভাবে স্ট্যান্ডার্ডাইজ করে দিয়েছে সেভাবে আমার গাড়ির CO2 এমিশনের টেস্ট করতে হবে, এবং টেস্ট করলে কত রেজাল্ট আসলো সেটা আমার একটা ডকুমেন্টেশনে থাকতে হবে, সেই ডকুমেন্টেশনে পাবলিকলি অ্যাভেলেবল করে দিব যাতে ডিসিশন মেকিং এ সবার কাজে লাগে। তো সেই জায়গাতে আপনি BISTর ওয়েবসাইট অথবা তাদের ডেটাবেস থেকে আপনি এটা পেলেন। ঠিক আছে, ঠিক আছে, এটা হচ্ছে এখন সিচুয়েশন। আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যে ডিসিশন কম্পিউটিংটা বলতে আমরা কি বুঝাই। আমার এই ডেটা আছে 200 গ্রাম CO2 এমিট করে কার এ, এটা আমার ডেটা, এটা ডিসিশন রিলেভেন্ট ইনফরমেশন। আমি ক্রাইটেরিয়া সেট করছি CO2 এমিশন, এবং আমি ওয়েট সেট করছি 0 to 100 ও 90। তাহলে এই যে আমার ডিসিশন রিলেভেন্ট ইনফরমেশনটা আমার এইখানে ডিসিশন কম্পিউটিং, সরি আমি আবার আপনাদেরকে এটা দিচ্ছি। তাহলে এখন আমার কাজ হবে ডিসিশন কম্পিউটিং করা, ডিসিশন কম্পিউটেশন, অর্থাৎ আমার CO2 এমিশন এর এগেইনস্টে কার 1 এর যে ডিসিশন রিলেভেন্ট ইনফরমেশন পেলাম, এটা কি সিগনিফিকেন্স বহন করে, সেই সিগনিফিকেন্সটা আমি আমাকে এখন চিন্তা করতে হবে। ঠিক আছে, আমি যদি ওই সিগনিফিকেন্সটা চিন্তা করে একটা নাম্বার এখানে প্রডিউস করতে পারি, তাহলে আমার ডিসিশন কম্পিউটেশন জিনিসটা হবে, সোজা বাংলায় যদি আমি বলি। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা হলে কি করেন? আমার যে 200, এই যে নাম্বারটা 200 গ্রাম CO2 এমিশন করে এই গাড়িটা, এই নাম্বারটা আমার ডিসিশন কম্পিউটেশনে আনতে হবে। তার মানে এই নাম্বারটা আসলে কি সিগনিফাই করে সেই জিনিসটা আমাকে জানতে হবে। সেটার জন্য আমরা যেটা করি সেটাকে আমরা বলি, সরি আবার আমি দেখাচ্ছি। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, এটা খুবই ডেলিকেট, এটা বুঝলে আপনি অনেকটা বুঝতে পারবেন। এই ডিসিশন আমার ইয়েটা দেখা যাইলে আপনারা একটু বলতে হবে, দেখা যাচ্ছে চ্যাট,
যাচ্ছে দেখা যাচ্ছে? জি স্যার। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে ডিসিশন কম্পিটিশন বলতে আমি আসলে মিন করব কমপ্লায়েন্স। অর্থাৎ কার ওয়ানের যে CO2 এমিশনটা, এটা আমার ডিসিশনের ক্ষেত্রে কতটুকু কমপ্লাই করে। এই কমপ্লায়েন্স জিনিসটা যদি আমি ক্যালকুলেট করতে পারি, তাইলে আমার ডিসিশন কম্পিটিশন জিনিসটা কমপ্লিট হবে। আমি আস্তে আস্তে যাচ্ছি, এই জায়গাটা খুব ক্রিটিক্যাল। এখানে সমস্ত প্রবলেম গুলা হয় ডিসিশন মেকিং। ঠিক আছে, আমার নাম্বার আছে 200 কিলো, 200 কি বলে এটারে, গ্রাম পার লিটার CO2 এমিট করে। এটা আমার ডিসিশন মেকিং এর ক্ষেত্রে কি কমপ্লাই করে, সেই জিনিসটা আমি যদি হিসাব করতে পারি, এটারই আমি বলবো আমার ডিসিশন কম্পিটিশন। তাহলে আমি যদি কমপ্লাই করতে চাই, তাহলে আমার কি লাগবে? আমার একটা ডিজায়ারেবল স্টেট লাগবে। আমি কোনটা ডিজায়ার করতেছি? আমি কি CO2 এমিশন হাই হইলে ভালো নাকি লো হইলে ভালো? আপনাদের কি মত? লো হলে ভালো। লো হইলে ভালো, তাই না? এখনকার আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্টের গোলের জন্য আমরা কি করি? আমি চাই যে CO2 এমিশন, গ্রিন হাউস গ্যাস আমি কমাবো, ঠিক আছে না? তাইলে এই যে 200 যে নাম্বারটা, সে কি লোর সাথে কমপ্লাই করতেছে? যদি কমপ্লাই করে, কতটুকু করবে? অথবা আমার যদি, আমি মনে করলাম যে আমি CO2 বাড়াইতে চাই, যেমন সাইবেরিয়ার লোকজন CO2 বাড়াইতে চায়, কারণ ওদের বরফ গললে ওদের সুবিধা, ওরা কৃষি কাজ করতে পারবে। ওরা তো, আমরা বাংলাদেশের জন্য আমরা বলবো যে আমার CO2 বাড়লে আমার গরম লাগবে, কিন্তু সাইবেরিয়ার লোকজন বলবে যে আমার বরফ গললেই ভালো, আমার CO2, ঠিক আছে না? এইখানেই আপনার পার্সোনাল চয়েসটা বা এজ এ ডিসিশন মেকারের আপনার ট্রিকটা এইখানে চলে আসে, ঠিক আছে? এইখানে আপনি যেটা সেট করবেন, তার এগেইনস্টে আপনার কমপ্লায়েন্সটা হিসাব করতে হবে। কথাটা বুঝাইতে পারছি? আচ্ছা, তাহলে আমি আরেকটু আরেকবার একটু আমার পয়েন্ট স্লাইডে আসি। স্যার তাহলে কি, স্যার একটু কথা বলবো? শিওর শিওর স্যার তাহলে কি বিষয়টা কি এটাই প্রমাণ করে না যে ডিসিশন আসলে এটা আপেক্ষিক, মানে যেখানে যে এরিয়া, পৃথিবীর যেখানে যে অবস্থানে যে অবস্থায় ডিসিশন নেওয়া হোক না কেন, সেটা সেখানকার সিচুয়েশন অনুসারে নীতি হয়। এক্স্যাক্টলি। এই জন্যই তো ডিসিশন ফর্মুলেশন, ডিসিশন কম্পিউটেশন, এটা আলাদা আলাদা আপনাকে দেখতে হবে। আদারওয়াইজ আপনার পার্সোনাল ইন্টারফারেন্স বা আপনি কতটুক কি বলবে অবজেক্টিভলি জিনিসটা দেখতেছেন বা কতটুক অবজেক্টিভলি জিনিসটা দেখতেছেন না, এই জিনিসটা আমি আপনার পুরা এই 4টা স্টেপের মধ্যে আমি খুঁজে পাবো। নাইলে কিন্তু লাস্টে আপনি বলবেন যে এ ভালো এ খারাপ, এরে আমি 100-তে র্যাঙ্ক করে দিলাম, ফার্স্ট করে আমি সেকেন্ড করলাম। ওইখানে আপনার কারসাজিটা করতে থাকলো, সরি মানে কারসাজি না, মানে আপনার পার্সোনাল প্রেফারেন্সটা করতে থাকলো, সেটা আপনি বুঝবেন, বায়াসনেসটা স্যার। ঠিক আছে? অবশ্যই অ্যাজ এ ডিসিশন মেকার আপনার ডিসক্রিটারি রাইট আছে সেট করার। যেমন সাইবেরিয়ার লোক বলবে যে না, আমার বরফ গললে আমার জন্য সুবিধা,
তার জন্য এটা ফেয়ার। রাইট। বাংলাদেশের জন্য বা পৃথিবীর অন্য কোনো দেশের জন্য এটা আনফেয়ার হতে পারে। রাইট। কানাডার যারা ইউকন টেরিটরিতে বাস করে ওরা সারা বছর বরফের তলে থাকে, ওরা ভাববে যে CO2 বাড়লে আমার বরফ গলবে, তাই না? তো এটা আসলেই আপনি যেটা বলছেন সঠিক কথা বলছেন, যেটা আসলে আপেক্ষিকতা। এই আপেক্ষিকতাটাকে আমি এলিমিনেট করব না, আমি আপেক্ষিকতাটাকে এখানে নিয়ে আসব, কিন্তু কোন জায়গায় আনলাম, কোন পরিপ্রেক্ষিতে আনলাম সেটাকে আমার ট্রান্সপারেন্ট করতে হবে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং তার জন্য ডিসিশন কম্পিউটেশনে কমপ্লায়েন্স এই আইডিয়াটা আমাকে ইনজেক্ট করতে হবে। এবং সেই কমপ্লায়েন্সে আমি কার সাথে কমপ্লায়েন্সটা দেখতেছি সেটার জন্য আপনাকে একটা সেট করতে হবে, তাই না? একটা গাইডলাইন সেট করতে হবে। সেই গাইডলাইন দেখে আমি বুঝতে পারবো যে আসলে আপনি কোন দিকে বায়াসড। আপনি কি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের দিকে বায়াসড, নাকি আপনার রিজিওনাল ইন্টারেস্টের দিকে বায়াসড, নাকি আপনার অন্য কোনো, আপনি নিজে একটা এমন একটা চিন্তা করলেন যেটা একটা উদ্ভট চিন্তা বা ইউনিক চিন্তা, তাই না? সে এই জিনিসটা খুব খুব ইম্পর্টেন্ট এবং ডিসিশন মেকিং এটা খুব আমাদেরকে মনে রাখতে হয় আর কি। আমি আবার স্লাইডে চলে যাচ্ছি। এই লাল কালি দিয়ে লেখা, এটা বোঝা যাচ্ছে, দেখা যাচ্ছে? যাচ্ছে স্যার, দেখা যাচ্ছে, তাই না? তার মানে ডিসিশন কম্পিউটেশন বলতে আমি বলবো যে আমি একটা কমপ্লায়েন্স হিসাব করব বেসড অন আমার ডিজায়ার্ড লেভেল। আমি কোনটাকে ডিজায়ার করতেছি, আমার নিজের চিন্তাটা কি, ঠিক আছে? তাইলে আমার যে এই যে এই যে 200 গ্রাম, তাইলে আমি এটার কতটুক, আমি লেভেলটা আমি কি ফিক্স করব বলেন তো? CO2 emission must be minimized, তাই না? এটা হবে আমার লেভেল, এটা হচ্ছে আমার ডিজায়ার্ড লেভেল। আপনাদের দেখতে অসুবিধা হচ্ছে না তো? জি না স্যার। ওকে, তাইলে এখন কম্পিউটেশনের ব্যাপারটা একটু খোলাসা করি। স্যার আপনার সফটওয়্যার কি স্যার জাপানি ল্যাঙ্গুয়েজ স্যার? আমি তো জাপানিজ ভাই, আমার সব জিনিস জাপানিজ। স্যার উপরে শুধু লেখা পাওয়ার পয়েন্ট ইংলিশে। হ্যাঁ সব আমার তো, আমি তো জাপানিজ আসলে। বাংলাদেশি নাগরিক, আপনাদের দেশে ভিসার জন্য অ্যাপ্লিকেশন জমা দিছি, ওরা বলছে যে ঢাকা থেকে পুলিশ ভেরিফিকেশন আনতে হবে।
আমার নিজের দেশে আসতে এখন আমার পুলিশ ভেরিফিকেশন, এন্ড পুলিশ ভেরিফিকেশনের জন্য অনলাইনে অ্যাপ্লিকেশন জমা দিছে, ওরা বলছে যে আপনার 500 টাকা জমা দিতে হবে ঢাকায়। এখন ডক্টর মামুনকে বললাম, উনি 500 টাকা জমা দিয়ে চালান নাম্বারটা আমার দিল, আমি এটা আপলোড করলাম। তারপরে বলে যে আপনার ডকুমেন্ট বার্থ সার্টিফিকেট আপলোড করলাম, আমার জাপানিজ পাসপোর্ট আপলোড করলাম, তারপরে আমাকে রিজেক্ট করে দিছে পুলিশ, বলতেছে যে আপনার এগুলার অ্যাটাস্টেশন লাগবে। আর আমি অ্যাটাস্টেশন কোথায় করব? এই হলো অবস্থা। স্যার আমাদের দেশের পুলিশ তো স্যার পুলিশ আমাদের দেশের পুলিশ আমাদের আশীর্বাদ স্যার এটা। এনিওয়ে যাক, আমি আবার আমার ইয়েতে ফিরে যাচ্ছি। আমার ইয়েটা দেখা যাচ্ছে তো, তাই না? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। এই তো আমি কি দেখাবো, মনে করেন CO2 এমিশন গাড়ির ক্ষেত্রে ধরে নিলেন যে 10,000 গ্রাম, 1000ই ধরি গ্রাম CO2 হচ্ছে ম্যাক্সিমাম হইতে পারে। বিভিন্ন ডেটা বা জাজমেন্ট থেকে আপনি বুঝলেন CO2 এমিশন 0 হইতে পারে। স্যার স্যার একটা গাড়ি যে 1000 গ্রাম, স্যার এটা কি এক মাসে হয় না স্যার? না কত মানে কত কিলোমিটার চললে এত গ্রাম হয়, এরকম কোন ধরনের মেজারমেন্টে স্যার মেজার করলে? জি জি আমি আসতেছি, আপনার কোশ্চেনটা আমি বুঝতে পারছি, আপনি ইউনিট সম্পর্কে জানতে চাচ্ছেন। Oh, very low, low, moderate, right? Moderate, high. ইউজুয়ালি যেটা হয় আমরা ডিসিশন মেকিং এর ক্ষেত্রে ডিসিশন কম্পিউটেশন আমরা যখন করতে যাই, তো আমরা অলওয়েজ এই যে ক্রাইটেরিয়া CO2 এমিশন, তার একটা ম্যাক্স আর মিন আমরা নির্ধারণ করি। সামহাউ জাজমেন্টাল হোক, ডিসকাশনের মাধ্যমে হোক, বা বিভিন্ন ধরনের ওপিনিয়ন হোক, তাই না, যে গাড়ির CO2 এমিশন এত বেশি হতে পারে। ঠিক আছে, তাইলে আমার 200 আমার ছিল, তাই না? তাহলে আমি এখানে 200 এটা 400 600, 600 then 800, এটা 800, লাস্টে আমার এখানে কোথাও
1000 মতো আছে। দাঁড়ান আমি এটা শিফট করে নিই। এখানে কোথাও হয়তো আছে। ঠিক আছে, এইভাবে আপনি আপনার ডিজায়ার, আপনার যে বাসনা, আপনার যে জাজমেন্ট, সেটাকে আপনি এইভাবে সামহাউ ডিফাইন করলেন। এখন আপনি দেখবেন যে আপনার 200 কোথায় আছে। এটা ভেরি লোর দিকে আছে না? তাইলে আপনি 200 কি পেনাল্টি দিবেন না রিওয়ার্ড দিবেন? তাই না? আপনি রিওয়ার্ড দিবেন। মনে করেন আপনি রিওয়ার্ডটা দিতেছেন 0 to 100 এই স্কেলে, তাহলে আপনি 200, আপনার যদি 0 হয় তাহলে আপনি রিওয়ার্ড দিবেন 100%। কিন্তু সে আস্তে আস্তে সরে আসতেছে, তাই না? তাইলে আপনি হয়তো 100 মার্কস দিবেন না, তাহলে 80 মার্কস দিবেন। ঠিক আছে না? আরেকজন বলতে পারেন না না তুমি 80 দিলা কেন, এটা তো 70 হওয়ার কথা। আরেকজন বলতে পারেন না 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 এটা একটু 80 কম হয়ে যেতেছে, এটা 90 হওয়ার কথা। অফকোর্স আপনি গ্রুপ ডিসিশন মেকিং এ সবার অপিনিয়ন নিতে পারেন, তার থেকে এভারেজ নিয়ে করতে পারেন, হোয়াটএভার। এটা কোনো ভুল কিছু নাই। হ্যাঁ, তো একটা ইন্টেলিজেন্ট ওয়ে হইতেছে, দেখাচ্ছি আবার, আপনি কমপ্লায়েন্সটা হিসাব করবেন এইভাবে। এটা লাইন টানবেন, লাইনটা একটু আমি অন্য কালার দিয়ে দিচ্ছি যাতে আপনার বুঝতে সুবিধা হবে। সরি, এই ক্ষেত্রে এটা উল্টা হবে। এই আমার স্লাইডটা বুঝতে পারতেছেন? আমার আইডিয়াটা, আমার ডিজায়ার্ড লেভেল হচ্ছে যে আমি মিনিমাইজ করতে যাচ্ছি CO2 এমিশন। ঠিক আছে? আমার যে চিন্তা, এই চিন্তাটা আমি এই রেড লাইন দিয়ে রিপ্রেজেন্ট করলাম। এই রেড লাইনটা শুরু হচ্ছে 0 থেকে, এবং যখন 0 তাকে আমি একটা ভ্যালু দিলাম 1, এটা 100 হইতে পারে, 200 হইতে পারে, ডাজন্ট ম্যাটার।
আর যখন এটা এই প্রান্তে আসলো তার আমি ভ্যালুটা করে দিলাম 0। তাহলে এই যে লাইনটা, এই লাইনটাই আপনাকে আপনার মিনিমাইজেশন অফ CO2 এমিশন রিপ্রেজেন্ট করে। তাহলে এই যে লাইনটা, এই লাইনটাই আসলে এই লাইনটা আপনি দেখতেছেন যে লাইনটা আসলে কিছুই না, একটা ফাংশন, যে ফাংশনটা ইনিশিয়াল 0 CO2 এমিশনের সময় ওর ভ্যালুটা 1, আর 1000 গ্রাম CO2 এমিশনের সময় এর ভ্যালুটা 0। তাহলে এটা আমার ডিজায়ার্ড লেভেল মিনিমাইজেশন অফ CO2 এমিশন কে রিপ্রেজেন্ট করতেছে। তাহলে 200 আমার কি হবে? 200 এর রিওয়ার্ড বলেন, পেনাল্টি বলেন, যাই বলেন, অর্থাৎ আমার এই রেড লাইনের সাথে ওর কমপ্লায়েন্সটা হতেছে, আমি 200 উপরে আসব, হরিজন্টালি আসবো, আমি দেখবো যে ভ্যালুটা কত। মনে করেন এটা 0.87। এই যে 0.87 আপনি কমপ্লিট করলেন, এটাই হচ্ছে আপনার কমপ্লায়েন্স অথবা ডিসিশন কম্পিটিশন। তাহলে আমি যদি আবার এখানে যাই, সো আমার কার কার 1 CO2 এমিশনের ক্ষেত্রে তার কমপ্লায়েন্সটা হতেছে 0.87। এটাই হচ্ছে আমার ডিসিশন কম্পিটিশন। তাহলে দেখেন এখানে কতগুলা কন্ট্রোভার্সি বা কতগুলা লুফল আছে। প্রথম লুফলটা হলো যে আমাকে কে এই নলেজটা দিল যে আমার 0 থেকে 1000 গ্রাম এই স্কেলের মধ্যে দেখতে হবে। আমি যদি স্কেলটা চেঞ্জ করে দিতাম আমার রেড লাইনটা চেঞ্জ হয়ে যেত না? আমার যদি রেড লাইনটা চেঞ্জ হয়ে যায়, আমার কমপ্লায়েন্সের ভ্যালুটা 0.87 না হয়ে আর অন্য কিছু হতো। আপনি আমার কথাটা বুঝতে পারছেন? এই জায়গাতে এইটাই হচ্ছে ডিসিশন মেকিং এর ফেয়ারনেস বলেন, অবজেক্টিভিটি বলেন, সাবজেক্টিভিটি বলেন, এইখানে চলে আসে। আমি যদি এই রাইট লাইনটা, আমার ডিজায়ারটা ম্যাথমেটিক্যালি এক্সপ্রেস না করতে পারি, আমি 0.87 এই নাম্বারটা 200 এর এগেইনস্ট এই নাম্বারটা কমপ্লায়েন্সটা আমি হিসাব করতে পারতাম। আমি যদি হিসাব না করতে পারি, আমি সেকেন্ড স্টেপে যাইতে পারবো না। সেকেন্ড স্টেপটা হলো আমার ডিসিশন র্যাঙ্কিং। এই র্যাঙ্কিং আমি যেতে পারবো না। হ্যাঁ, এখানে দুইটা ডিসিশন কম্পিটিশনের আমি শুধু আপনাকে দেখালাম যে এটা আমার ক্রাইটেরিয়াকে কতটুকু ফুলফিল করতেছে এগেইনস্ট মাই ডিজায়ার্ড লেভেল। ডিজায়ার্ড লেভেলটা আমি নিজে ফিক্স করছি অ্যাজ এ ডিসিশন মেকার। এটা কোনো বই থেকে পাই নাই, এটা কোথাও লেখা নাই, এটা আমার কোম্পানির লোকজন, আমরা টিম মিলে বসে আমরা নিজেরা ঠিক করছি। এই জন্য আমার ডিসিশন মেকিংটা অন্যের সাথে মিলবে না। অন্য বলবো যে কার 1 ইজ গুড, তুমি কিভাবে বললা ভাই, দেখাও তো কেমনে হিসাব করছো। তখন আপনি হিসাবটা দেখবেন ওই জায়গাতে যে সেই কমপ্লায়েন্সটা কিভাবে হিসাব করছে। অফকোর্স র্যাঙ্কিং এর হিসাবটা তো আবার ব্যাপার স্যাপার আছে, সেটা আমি পরে আসতেছি। কিন্তু এই কমপ্লায়েন্স হিসাবটাই হলো ডিসিশন মেকিং এর একটা
ডিসপিউটের জায়গা যেখানে সবাই ডিফার করে তাদের, সেখানেই মাল্টি টিম ওয়ার্কের ব্যাপারটা আসে, যে না একজন ডিসিশন মেকিং করলো, আরেকজনের অপিনিয়নটা আমি কোথায় ইনপুট, কোথায় ফিট করব। আন্দাজি একজনে বললো আমি চেঞ্জ করে দিলাম, তা তো হবে না। তার কথাটার ভ্যালুয়েশনটা আমি ডিসিশন কম্পিটিশনে আনতে গেলে আমার ওই যে রেড লাইনটা চেঞ্জ করে দিতে হবে, কমপ্লায়েন্স ফাংশনটা আমাকে চেঞ্জ করে দিতে হবে। এখন মনে করেন কার 1 আপনি বাংলাদেশের টেস্ট ফ্যাসিলিটিতে টেস্ট করে দেখছেন 200, আবার সেকেন্ড ওপিনিয়ন নিলেন, আপনি ইন্ডিয়াতে একই স্যাম্পল পাঠাইলেন, ইন্ডিয়ান ল্যাবে পরীক্ষা করে ওরা বললো যে 250, ইংল্যান্ডে পাঠাইলেন ওরা বললো যে 220, তাইলে আপনার 250 তো হিসাব করতে হবে, 20 তো হিসাব করছে, 40 তো হিসাব করতে হবে, বা 50 তো হিসাব করতে, যদি আপনি সবাইকে বিশ্বাস করেন। অথবা আপনি এভারেজ নিয়ে করতে পারেন, অথবা আপনি বললেন যে না ঠিক আছে আমি ম্যাক্স আর মিন নিয়ে কমপ্লায়েন্স হিসাব করব, ঠিক আছে। তো অর্থাৎ আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি যে আপনি ক্রিস্প ইনফরমেশনের মধ্যে থাকলে এইভাবে হিসাবটা করবেন। ক্রিস্প ইনফরমেশনটা দুই ধরনের হতে পারে, একটা হলো রেঞ্জ অথবা একটা স্পেসিফিক নাম্বার। এখানে আপনাদের কোনো কোশ্চেন থাকলে আমি খুবই বাধিত হব উত্তর দিতে। আপনার আমার বাংলা আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে, সরি ভাই, আমার বাংলা ভাষার উপর দখল খুবই কম। আপনাদের মনে যত ধরনের কোশ্চেন আছে আপনারা বলতে পারেন। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। বলেন। আপনি মূল টেবিলে স্যার ওয়েট ধরছেন 90, আর আপনি যখন ওই ডিসিশন মেক করছেন তখন স্যার রেঞ্জ ধরছেন 0 to 100, আর ওখানে 87.87 বসাচ্ছেন, মানে কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে না? আমার ওয়েট আমি এখনো চিন্তা করতেছি না, ওয়েটটা আমি চিন্তা করব যখন আমার ডিসিশন র‍্যাঙ্কিং এ আমি যখন যাব। আচ্ছা ঠিক আছে। এটা হচ্ছে আমার ক্রাইটেরিয়াটার কতটুকু ভ্যালুয়েশন আমি, এই যে আমি কমপ্লায়েন্সটা হিসাব করলাম 0.87, এটারে আমি কতটুকু ধর্তব্যের মধ্যে আনবো। 0.87 এর সাথে আমি যদি 0 মাল্টিপ্লাই করে দিই, তার মানে আমি এটা ধর্তব্যের মধ্যে আনবো। ঠিক আছে। 0.87 এর সাথে যদি 100 মাল্টিপ্লাই করি, তাহলে আমি এটাকে খুবই ইম্পর্টেন্ট হিসাব ধরে নিলাম। হ্যাঁ, সো আমার একটা ক্রাইটেরিয়ার ওয়েটটা এটা ডিফারেন্ট জিনিস, ওটা আমি এখন হিসাবে আনতেছি। আমার ডিসিশন কম্পিটিশনে আমি শুধু আনতেছি যে আমি যে ডিসিশন রিলেভেন্ট ইনফরমেশনটা আমি এক্সট্রাক্ট করলাম, সেই ইনফরমেশনটা আমার ডিজায়ার্ড লেভেলে কত কমপ্লাই করে। ঠিক আছে ভাই, যদি আপনার কাছে কনফিউশন থাকে আবার বলবেন, আমি আবার এক্সপ্লেন। হ্যালো। জি স্যার, অ্যাক্টিভ স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ জি স্যার। আবার আমি স্লাইডটা আবার দেখে আপনাকে। আমার এই যে নাম্বারটা, এটা হচ্ছে আমার কমপ্লায়েন্স। কার 1 সে আমাকে 200 গ্রাম দিচ্ছে, এই 200 গ্রামটা আমার ডিজায়ার্ড লেভেলের সাথে কতটুকু কমপ্লাই করতেছে, এটা আমি ওয়েট নিয়ে এখনো চিন্তা করতেছি না। আমার এই ক্রাইটেরিয়ার ওয়েটটা নিয়ে আমি এখনো চিন্তা করতেছি। ঠিক আছে ভাই? ঠিক আছে স্যার। হ্যাঁ, এই 0.87টা আমার ওয়েট, যেহেতু আমার 90, আমি 90 দিয়ে মাল্টিপ্লাই করতে পারি, অন্য কিছু দিয়ে মাল্টিপ্লাই করতে পারি, দ্যাটস এ ডিফারেন্ট স্টোরি। ওটা
এগ্রিগেশনের ব্যাপার, অর্থাৎ প্রতিটা ক্রাইটেরিয়াকে আমি যখন এগ্রিগেট করে একটা স্কোরে আসবো, ওটা এগ্রিগেশনের ব্যাপার। সো ওয়েটটা আমি এখানে একেবারেই চিন্তা করবো। ঠিক আছে, আর অন্য কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এখানে একটা জিনিস আমি ধরে নিচ্ছি যে আমি অ্যাজ এ ডিসিশন মেকার আই হ্যাভ 100% কনফিডেন্স অর সর্ট অফ গড যে আমি যে ক্যালকুলেশনটা করতেছি এখানে কোনো ভুল নেই। অর্থাৎ আমি আমার কমপ্লায়েন্স লেভেলটা একটা নাম্বার দিয়ে প্রকাশ করতে পারছি। এখানে ডিসিশন রিলেভেন্ট ইনফরমেশনটা কতটুকু অ্যাম্বিগুয়াস, কতটুকু আনসার্টেন, বা আমি যে 0 to 1000 একটা স্কেল ফিক্স করলাম, তার এগেইনস্টে আমি কমপ্লায়েন্স হিসাব করলাম, এই স্কেলটা একদম ইউনিভার্সাল, এখানে কোনো ভুল নাই, এই জিনিসটা আমি ধরে নিয়ে এই হিসাবটা করলাম। অর্থাৎ এই কমপ্লায়েন্সের আরেকটা কম্পোনেন্টও আছে যে আমার নলেজ, আমি যে কমপ্লায়েন্সটা হিসাব করলাম সেই কমপ্লায়েন্সটা হিসাব করার আমি কতটুক ফেয়ার, বা আমার কতটুক নলেজ আছে বিষয়টা সম্পর্কে, আরেকটা কম্পোনেন্টও আছে, সেটা একটু জটিল, এটা নিয়ে আজকে আমি আলোচনা করতে চাচ্ছি না। ইনশাল্লাহ ডক্টর মামুন তো আছে, আপনারা যদি চান আরেকদিন আমি আরো ডিটেইল আলাপ করব। কেউ জানি বলতেছিলেন যে সাবজেক্টিভিটির ব্যাপারটা আসলে ওইখানে আসে, সাবজেক্টিভিটির ব্যাপারটা যে ওকে তুমি বললা ভাই এটা 0.87, কিন্তু আসলে মিয়া তুমি জানো নাকি, তোমার কি নলেজ আছে? সো এখানে দুইটা অ্যাক্সেস চলে আসে, একটা হলো যে ডিজায়ার, আর একটা হলো যে ডিসিশন মেক করতেছে সে কতটুকু ফেয়ার, সে কতটুকু জানে। এই দুইটা জিনিস আমরা হিসাব করতে পারি না। হ্যাঁ, এনিওয়ে আজকে আমি ওই বিষয়ে যাব না। তাহলে আপনারা ডিসিশন কম্পুটেশন ইকুয়াল কমপ্লায়েন্স ক্যালকুলেশন, সেখানে আমার একটা ডিজায়ার্ড লেভেল ফিক্স করতে হবে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই জিনিসটা আপনারা বুঝতে পারলেন, ঠিক আছে? আমি দেখি, আমি একটা আমার পুরানা ছাত্রদের মামুনের পেপারটা তো আমার কাছে এই মুহূর্তে নাই, যে দেখি আমরা অন্য কোনো পেপার দেখাইতে পারি। বাংলাদেশের রেসপেক্টের এই তো শেয়ার। আচ্ছা, এখন আমি একটা ওয়েবসাইটের একটা পিডিএফ ফাইল দেখাচ্ছি, এটা কি দেখা যাচ্ছে? যাচ্ছে স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। যাচ্ছে। এখানে আপনারা দেখতেছেন কিছু ব্যাপার, ক্যালোরিফিক ভ্যালু, সালফার, ফিক্সড কার্বন, ভোলাটাইল ম্যাটার, ময়েশ্চার, অ্যাশ কন্টেন্ট। এই ক্রাইটেরিয়া গুলো আমার দরকার হয় আমি যখন একটা কোলকে ডিসিশন মেকিং এর আন্ডারে আনবো। যেমন মনে করেন এটা আসলে বড় পুকুরিয়া, দিঘিপাড়া, খালিশপুর, না? এটা এই তিনটা জায়গায় বোধহয় বাংলাদেশে কোল পাওয়া যায়, তাই না? এখন বড় পুকুরিয়া স্যার, আর এই দুইটা এখনো খুব একটা নাই। আশেপাশে খালিশপুরটাও আশেপাশে। হ্যাঁ, তো এটা আমি বলতেছিলাম যে শামসুজ্জামান ওর পেপার থেকে আমি নিতেছি। তো এখানে দেখেন ক্রাইটেরিয়া আমার কয়টা আছে বলেন তো? 6টা স্যার।
1 2 3 4 5 6 এটা আমার 6টা ক্রাইটেরিয়া আছে আর কয়টা অল্টারনেটিভ আছে 3টা আচ্ছা তো এইখানে কতগুলা নাম্বার আছে খেয়াল করতে পারতেছেন জি স্যার এই যে 24.53 এই যে নাম্বারটা এটা আসলে একটা কমপ্লায়েন্স অথবা এই যে 0.42 এটা একটা কমপ্লায়েন্স 45.50 এটা কমপ্লায়েন্স অর্থাৎ ডিসিশন কম্পিটিশন আমি এখানে করছি অর্থাৎ সামহাও আমি একটা ডিজায়ার্ড লেভেল ফিক্স করছি ক্যালোরিফিক ভ্যালু তারপরে বড় পুকুরিয়া কয়লা সম্পর্কে আমি ইনফরমেশন গ্যাদার করছি করার পরে আমি বড় পুকুরিয়ার কয়লার ক্যালোরিফিক ভ্যালু আমার ডিসিশন কম্পিটিশন অর্থাৎ আমার ডিজায়ার্ড লেভেলের সাথে কতটুকু খাপ খাচ্ছে সেটা আমি সামহাও নাম্বার দিয়ে প্রকাশ করছি ঠিক আছে এন্ড কমা দিয়ে আরেকটা নাম্বার আছে সেটা হলো আমি আমার হিসাবে কতটুকু আমি কনফিডেন্ট আমার নলেজটাকে রিপ্রেজেন্ট করছি ওটা সম্পর্কে আজকে আমি কথা বলতে চাচ্ছি না ঠিক আছে না তাইলে আপনাদেরকে আমি একটা এক্সারসাইজ দিতে চাচ্ছি আপনারা নিজেরা আপনাদের নিজেদের কোম্পানি একটা ডিসিশন মেকিং আপনি চিন্তা করেন সেখানে কয়েকটা ক্রাইটেরিয়া আপনি ফিক্স করেন কয়েকটা অল্টারনেটিভ আপনি ফিক্স করেন করে আপনি যে কোনো একটা অল্টারনেটিভ যে কোনো একটা ক্রাইটেরিয়ার এগেইনস্টে ডিসিশন কম্পিটিশন অর্থাৎ কমপ্লায়েন্স একটা নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করে দেখেন তো আপনি পারেন কিনা আপনাদেরকে 10-15 মিনিট সময় দিচ্ছি নামাজের ব্রেক টেক হলে বললেন ভাই আমি কিন্তু আবার এত ধার্মিক লোক না দেরি আছে স্যার 4টার সময় যদি নামাজের ব্রেক টেক হয় বেয়াদবি নেবেন না আপনারা নামাজ বলে নামাজ পড়তে যাবেন আমি আপনাদেরকে একটু 15 মিনিট সময় দিচ্ছি তারপরে আপনারা আপনাদের চিন্তাটা একটু শেয়ার করবেন এই ফাঁকে স্যার আপনি যেটা করলেন স্যার সেটা একটু স্যার ভিজুয়ালাইজ করে রেখেছেন তাহলে একটু ওকে ভিজুয়ালাইজ করে রাখবো ঠিক আছে হ্যাঁ রাখেন স্যার তাহলে একটু লোকজনের একটু চিন্তা করার এটা এই নিচেরটা স্যার ইয়েস স্যার হ্যাঁ
মামুন শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে স্যার আমার কথা স্যার? হ্যাঁ জি স্যার। মানে সময় হলে বললো আমাকে, তাহলে আমি। আচ্ছা, আমার তো মনে হয় হয়ে গেছে মনে হয়। আচ্ছা ঠিক আছে। তাহলে মোটামুটি আপনাদের কমপ্লায়েন্স ক্রাইটেরিয়া, অল্টারনেটিভ, ডিসিশন রিলেভেন্ট ইনফরমেশন, এদের যে একটা নেক্সাস আছে সেটা সম্পর্কে আপনাদের মোটামুটি একটু ধারণা হয়েছে সম্ভবত। লিটন নন্দী সাহেব আছেন? স্যার। জি বল স্যার বলেন। স্যার আমি স্যার একটা রাফলি চিন্তা করছি স্যার, যে আমাদের যে পাইপলাইন কনস্ট্রাকশন করবো স্যার আমরা একটা গ্যাসের। জি। এখন স্যার এখানে আমি দুইটা অল্টারনেট রুট আছে আমার কাছে স্যার। জি। তো এখানে স্যার আর আমার সিদ্ধান্ত নেওয়ার জন্য সব ফ্যাক্টরস আমি কনসিডার করছি, সেটা হচ্ছে আমার মানে কোন রুটে পাইপলাইনের লেন্থটা কি হবে স্যার, মানে এক রুটে তো পাইপলাইনের লেন্থ একটা ফ্যাক্টর স্যার। তারপরে এর সাথে স্যার কস্ট একটা ফ্যাক্টর স্যার, কস্ট ফ্যাক্টর। তারপরে স্যার আমার এটার সাথে পাইপের যে সাইজিং স্যার, হ্যাঁ জাস্ট এইভাবে একটা স্যার আমি একটা সব তৈরি করছিলাম স্যার। ফাইন, ভেরি গুড। তাহলে আপনার অল্টারনেটিভ তিনটা আছে, একটা হলো পাইপ ডায়ামিটার, মানে আমার স্যার মানে সিদ্ধান্তর প্যারামিটার গুলো হচ্ছে পাইপের ডায়া, পাইপের লেন্থ, পাইপের কস্ট, আর অল্টারনেটিভ হচ্ছে আমার স্যার রুট 1 রুট 2। ফাইন, এখন আপনি ওয়েট কত দিবেন, কস্টের উপর কতটুকু ইম্পর্টেন্স দিবেন? এখন স্যার মানে কস্টের উপরে ওয়েট দিবেন ধরেন স্যার 80% স্যার। 80%? জি স্যার। আর আর লেন্থের উপরে স্যার হলো বাকি যে 20 স্যার, কারণ আমার ডায়া এখানে আবার স্যার সেম থাকতেছে স্যার। আমি যদি স্যার একই লোড মনে করি আমি স্যার 20 মিলিয়ন গ্যাস যদি পয়েন্ট এ থেকে পয়েন্ট বি তে সংকলন করতে চাই, তাহলে স্যার আমার সাইজিংটা মোটামুটি এখানে স্যার সেম স্যার।
আপনি ওইটা চিন্তা করবেন না, ওদের ভিতরে কি রিলেশনশিপ আছে সেটাই চিন্তা করবেন, আপনি শুধু ক্রাইটেরিয়াটা চিন্তা করবেন। ক্রাইটেরিয়াটাকে আপনি ফেয়ারলি আপনার ডিসিশন মেকিং এ আনতেছেন কিনা সেটা কস্ট সে ভেরি ইম্পর্টেন্ট। জি স্যার। আপনি যদি ডায়ামিটার ইজ ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, এটা যদি আরেকটা থাকতো তাহলে আপনি হয়তো অন্যভাবে চিন্তা করতেন, তাই না? সেটা না, সেটা এখানে হচ্ছে আপনি ফেয়ারলি শুধুমাত্র ওই ক্রাইটেরিয়ার উপর জোর দিন স্যার। ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আমার আজকে লেকচারটা একটু সার্থক মনে হচ্ছে। আর কেউ আছেন ভাই? থ্যাংক ইউ স্যার। আর কেউ আছেন ভাই, আপা? হ্যাঁ, খলিল সাহেব। সেলভি সোহবাত খলিল, ফাইন্যান্সিয়াল ল কি অ্যাক্টিভ নাকি? মিস্টার খলিল অ্যাক্টিভ আছেন? ফারহানা নাজরিন, আপনি কি অ্যাক্টিভ? স্যার এরপরে প্রসিড করে যান স্যার। ওকে, ঠিক আছে। তাহলে আমরা মোটামুটি একটা আইডিয়া পেলাম। এখন যেহেতু আজকে একটু সময় কম, আমি একটা এক্সেল শিট খুলতেছি, দাঁড়ান। আচ্ছা, আমি আপনাদেরকে দেখে দেখে করি তাহলে। আচ্ছা ভাই, এক ভাইজন কি বলতেছিলেন? একটা ক্রাইটেরিয়া ডায়ামিটার। জি স্যার। লেন্থ, তারপর স্যার পাইপলাইন লেন্থ আর হলো কস্ট। আচ্ছা, ওয়েট মনে করেন ডায়ামিটার, ইজ ইট সো ইম্পর্টেন্ট? স্যার ডায়ামিটার ইম্পর্ট, এটা স্যার মানে অল্প দিলে হবে স্যার। ওয়েট 10%। আচ্ছা, 100 এর ভিতরে আপনি কত দিবেন? 10 দেন স্যার। 10। লেন্থে 20 দিলেন স্যার, কস্টে বাকিটা স্যার। বাকিটা, আচ্ছা, এটা আমি আপনাকে রিকমেন্ড করব না এই কারণে, কারণ আপনি রিলেটিভ ওয়েট চিন্তা করতেছেন এখানে। জি স্যার। মানে সামেশন 100 হইতে হবে, আপনি এটা চিন্তা করতেছেন, তাই না? আমি বলতে চাচ্ছি ইন্ডিভিজুয়ালি আপনি চিন্তা করেন যে ডায়ামিটার জিনিসটা কি ভেরি ইম্পর্টেন্ট, লেস ইম্পর্টেন্ট, মোর ইম্পর্টেন্ট নাকি? স্যার নরমালি স্যার আমরা যদি মানে গ্যাসের ভলিউম আমি ফিক্সড থাকে স্যার, যে আমি এত মিলিয়ন গ্যাস পয়েন্ট এ থেকে পয়েন্ট বি তে ট্রান্সপোর্ট করব, সেক্ষেত্রে স্যার সাইজিং হওয়ার পরে স্যার ডায়ামিটার কোনো খুব একটা ই না স্যার, মানে কোনো দিতে হবে এমন কোনো। লেস ইম্পর্টেন্ট। জি স্যার। লেস ইম্পর্টেন্ট দিলাম এখানে। লেন্থ somewhat important। আর লেন্থ ফ্যাক্টর, কারণ স্যার আমি যদি এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গ্যাস ট্রান্সপোর্ট করার জন্য আমার যদি কোনো অল্টারনেট রুট থাকে, যে আমি এই রুট থেকেও নিতে পারি অথবা আরেকটা রুট থেকে নেওয়া যায়, সেক্ষেত্রে লেন্থ একটা ফ্যাক্টর। আচ্ছা, কস্ট ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি হাই ফ্যাক্টর স্যার। অ্যাবসলিউটলি। জি স্যার। ডিজায়ার্ড লেভেল ডায়ামিটার অ্যারাউন্ড কত হইতে হবে? 10 ইঞ্চি ধরেন স্যার। অ্যাবাউট 10 ইঞ্চ।
জি স্যার। লেন্থ স্যার মানে দুইটা রুটে ধরেন স্যার, একটা রুটে হয়তো 25 কিলোমিটার, একটা 32 কিলোমিটার স্যার, রুট এ এবং বি তে, বা রুট 1 রুট 2 যদি বলি স্যার। এখন এটা গ্লোবাল রেসপেক্ট কত, হাই লো মডারেট? স্যার সরি, এটা মানে এটা তো আপনি চিন্তা করতেছেন আপনার নিজের প্রজেক্টের ক্ষেত্রে, কিন্তু আমি যেটা বলতেছি যে সাধারণত লেন্থটা কত হওয়া উচিত বাংলাদেশের রেসপেক্টে? না স্যার, লেনটা তো স্যার আমি ধরেন স্যার সিলেট সদর থেকে একটা উপজেলায় গ্যাস দিব স্যার। এখন এই গ্যাস দেওয়ার জন্য সেই উপজেলার তো মোটামুটি জিওগ্রাফিক্যাল লেন্থ মোটামুটি স্যার ফিক্সড, বাট এখন আমি পাইপলাইন করার জন্য স্যার আমার যে ল্যান্ড অ্যাকুইজিশন, আমি কোত্থেকে জমি পাবো তার উপর নির্ভর করে স্যার আমাকে হয় রুট 1 অথবা রুট 2 চুজ করা লাগতে পারে স্যার। না, সেটা তো আপনি আসতেছেন পরের ব্যাপারে, কিন্তু আমি বলতে চাচ্ছি যে লেন্থ আপনি বাংলাদেশের রেসপেক্টে সে 50 কিলোমিটার সবচেয়ে হাই বা এরকম কিছু, আপনার ডিজায়ার লেভেলটা কি? লেন্থটা যত শর্ট হয় তত ভালো, তাই না? লেন্থ কম হলে তো আমার স্যার খরচটা হবে কম। আচ্ছা, তো মিনিমাইজেশন লেন্থ? জি স্যার। কস্ট স্যার রাফলি আমাদের একটা থাম রুল আছে স্যার, যে পার কিলোমিটারে কত টাকা কনস্ট্রাকশন কস্ট লাগে। হ্যাঁ, তো সেই কস্টটা কি আপনি বাড়াইলে ভালো না খারাপ? না, কস্ট যদি কম হয় আমার জন্য তো অফ কোর্স ভালো স্যার। মিনিমাইজেশন অফ কস্ট, জি স্যার। অফ কস্ট, এটা হলো কি আপনার মোটামুটি ডিজায়ার লেভেল। অল্টারনেটিভ আপনার আছে একটা, আর অল্টারনেটিভ 2, ঠিক আছে। এটা মোটামুটি আপনার ডিসিশন প্রবলেম। আচ্ছা, অল্টারনেটিভ 1 এর ক্ষেত্রে আপনার ডায়ামিটার কত আছে? 10 ইঞ্চি স্যার। 10 ইঞ্চি। আপনার এটা হইতে হবে অ্যাবাউট 10 ইঞ্চি। জি স্যার। তাহলে আপনি কমপ্লাই করতেছি কি করে নাই আপনি? জি স্যার, মানে আমার মানে এই গ্যাস ভলিউম ট্রান্সপোর্ট করতে হলে মিনিমাম 10 ইঞ্চি পাইপ লাগবে স্যার। অল্টারনেটিভ 1 এ কি আছে? 10 ইঞ্চি স্যার। 10 ইঞ্চি। তাহলে আপনি কত পয়েন্ট দিবেন তারে? 90%। ঠিক আছে স্যার। 90% দিলেন, তাই না? কিন্তু আপনি যদি এটাকে ফর্মাল করতে চান, আমি যে স্লাইডটা দেখাইছি যে রেড লাইন, স্যার ওইভাবে করতে হবে, ঠিক আছে? কিন্তু আমি জাস্ট আপনার চিন্তাটা এখানে জাস্ট লিখতেছি। জি স্যার। সময় নাই। আচ্ছা, লেন্থ অল্টারনেটিভ 1 এর লেন্থটা কিরকম? লেন্থ স্যার দেন 25 কিলো। 25। আপনি মিনিমাইজেশন করতে চাচ্ছেন, জি 50 ধরে নিতে পারেন বাংলাদেশের সবচেয়ে লম্বা, তাহলে মোটামুটি কমপ্লাই করে, তাই না? জি স্যার কমপ্লাই। 0.6 দিলাম আমি। জি স্যার। কস্ট ধরেন স্যার এই অল্টারনেট 1 এ হয়তো আমার 20 কোটি টাকা লাগবে স্যার। 20 কোটি টাকা? তাহলে আপনার 100 কোটি টাকা হয়তো সবচেয়ে বড় কস্ট হইতে পারে। জি স্যার। জিরো কস্ট হওয়া ভালো। 20 কোটি তার মানে 0.8 এর মতো। জি স্যার। আমি জাস্ট দিতেছি নাম্বার, কিন্তু আসলে এটাকে আপনাকে কমপ্লায়েন্স হিসাবটা করে নিতে হবে। বুঝছি স্যার। ঠিক আছে? অল্টারনেটিভ 2 এর জন্য আমি জাস্ট র্যান্ডমলি লিখতেছি এখন। জি স্যার, দেন স্যার। হ্যাঁ, ঠিক আছে? তাহলে আপনার মোটামুটি ডিসিশন কম্পিটিশন পর্যন্ত কমপ্লিট। এখন আপনাকে র‍্যাঙ্কিং এ যাইতে হবে।
র্যাঙ্কিং এ যেতে হবে আর কি। জি স্যার। র্যাঙ্কিং এ যেতে গেলে আপনাকে ওয়েটটা চিন্তা করতে হবে আর কি। হ্যাঁ, এখন আমি কনফার্ম হইতে চাচ্ছি যে আমাদের পার্টিসিপেন্ট সবাই একটু পর্যন্ত সবার আইডিয়াটা ক্লিয়ার হয়েছে। সবার মোটামুটি আইডিয়া ক্লিয়ার, তাই তো? জি স্যার, আইডিয়া ক্লিয়ার স্যার। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এখন দেখেন আপনার এখানে কিন্তু গ্রানুলার ইনফরমেশন চলে আসছে, এটা কিন্তু অ্যাভয়েড করা যায় না। যদিও আমরা দেখেন লেস ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট, অ্যাবসলিউটলি ইম্পর্টেন্ট। হ্যাঁ, লেস ইম্পর্টেন্ট আপনি মনে করেন 20 দিলেন, ইম্পর্টেন্ট আপনি দিলেন সে 70, অ্যাবসলিউটলি ইম্পর্টেন্ট আপনি দিলেন 100। ঠিক আছে, এখন আপনি ইম্পর্টেন্স যদি সাম করেন, টোটাল করেন, কত আসবে? 190। জি স্যার। 190 এর পরে আপনি নরমালাইজ করবেন 20 ডিভাইডেড বাই 90, এটা আসলে আপনার ওয়েট। আপনি যেটা বলতেছিলেন প্রথমে একে 10 দিব, একে 30 দিব, একে 70 দিব, আসলে ব্যাপারটা তা না। আপনি ওদেরকে ফেয়ারলি দিবেন। জি স্যার। তারপরে আপনি সামেশনটা নেবেন, তারপরে আপনি নরমালাইজ করবেন। আমার কথাটা বোঝা গেছে? জি স্যার। ওকে, তারপরে দেখেন এখানে আমি একটা নাম্বার দিছি 90, একটা দিছি 0.6, এটা বিভিন্ন স্কেলে আছে, এটাকে আপনার স্কেলিং করতে হবে। যেমন 0.8টা আমি দিছি 0 to 1, 90টা আমি দিছি 0 to 100, তাই না? জি স্যার। তাহলে এটাকে আমি যদি স্কেলিং করি তাহলে কি হবে? 90 ডিভাইডেড বাই 100, আর এটা হচ্ছে আমার যেটা আছে সেটা 0.6, এটা হচ্ছে 0.8, 0.8 যেটা আছে সেটা। তাহলে আমি র্যাঙ্কিং করার আগে আমাকে নরমালাইজ করে নিতে হবে এটা আমার স্কোর গুলাকে। আমি এভাবে নরমালাইজেশন করলাম ওয়েটটাকে এবং আমার কমপ্লায়েন্স। তাহলে আমার র্যাঙ্কটা কিভাবে আমি হিসাব করব? ইটস ভেরি সিম্পল। আমি ওয়েট যেটা দিচ্ছি, ইম্পর্টেন্স যেটা আমি দিচ্ছি, ইম্পর্টেন্স সাথে ক্রাইটেরিয়ার ভ্যালুটাকে আমি মাল্টিপ্লাই করব, আর কিছুই না। আমার ইম্পর্টেন্স হচ্ছে এটা, মাল্টিপ্লাই, সরি, ইম্পর্টেন্স মাল্টিপ্লাই আমার কমপ্লায়েন্স প্লাস importance multiply compliance plus importance multiply compliance. তারপরে একই জিনিস করব,
importance multiply compliance. Sorry. Importance multiply. Sorry. Importance multiply compliance. Importance multiply compliance. Importance multiply compliance. তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমার একটা স্কোর আসলো। জি স্যার। এই স্কোরটা আমি অল্টারনেটিভ গুলাকে ডিসক্রিমিনেট করার জন্য ইউজ করতে পারি। তো এখানে ট্রিকটা হচ্ছে যে আপনি ওয়েটটা প্রথম থেকে নরমালাইজ করবেন না, ওয়েটটা ফেয়ারলি দিবেন, পরে আপনি ওয়েটকে নরমালাইজ করবেন। তারপরে কমপ্লায়েন্স আপনি হিসাব করার সময় বিভিন্ন স্কেলে হিসাব করতে পারেন, 0 to 100, 0 to 50, হোয়াটএভার, 0 to 1। তারপরে সবগুলাকে নরমালাইজ করে একটা স্কেলে আনবেন, তারপরে আপনি র্যাঙ্কিং করবেন। থ্যাংক ইউ স্যার, ভালো জিনিস শিখছি স্যার। তো র্যাঙ্কিংটা অনেক মানে কি বলবো, মানে পরের ব্যাপার, কিন্তু সবচেয়ে ক্রিটিক্যাল ব্যাপারটা হচ্ছে কমপ্লায়েন্স অ্যানালিসিসটা করা। এইখানে আমাদের, আমরা মনে করেন একজনকে ফেভার দিতে চাই, একজনকে সাপ্রেস করতে চাই, এই জায়গাটাই আমরা করি হিউম্যান। সবসময় আমরা বলি যে, যেমন মনে করেন কালকে আমাদের অ্যাডমিশন টেস্ট হলো, অ্যাডমিশন টেস্টে স্টুডেন্টদের একটা এসে লিখতে বলা হয়েছে, এসেতে একজন দিছে 7, আরেকজন দিছে 20। তার মানে তার সাথে কমপ্লাই করতেছে 7, আর আরেকজনের সাথে কমপ্লাই করতেছে 20। তারপর যখন আমরা এগ্রিগেট করি সব ইনভিজিলেটরকে তো আমরা সমান ওয়েট দিচ্ছি, তাই না? র্যাঙ্কিংটাতে গিয়ে আসলে কিছু আমরা চেঞ্জ করতে পারি না। এনিওয়ে, আজকে যেহেতু টাইম কম, আমি অ্যাটলিস্ট এটা একটা ফুল কোর্স, ডিসিশন মেকিং একটা ফুল কোর্স, মাল্টি ক্রাইটেরিয়া। অল্প সময় আপনাদের সমস্ত কোশ্চেনের কোয়েরির আনসার দেওয়া সম্ভব না। মোটামুটি আমি একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। হ্যাঁ, এই যে বললাম যে ভেরি লো, ভেরি হাই, মডারেট, এগুলাকেও আমরা কম্পিউটেশনে আনতে পারি, ফর্মালি কম্পিউট করতে পারি। অর্থাৎ ওয়ার্ডকে আমরা লিঙ্গুইস্টিক এক্সপ্রেশনকে কম্পিউট করে ডিসিশন মেকিংকে আরো রোবাস্ট করতে পারি। তারপরে এখন বিগ ডেটার ব্যাপার সেটা চলে আসে। সেখানে আপনি, এই যে আমি বললাম যে 200 গ্রাম পার লিটার CO2 এমিশন, এই 200 স্পেসিফিক্যালি আমি তো পাবো না, আমি বিভিন্ন ডেটাবেস খুঁজলে বিভিন্ন ইনফরমেশন আমি পাবো। তো ওই জটিল প্রবলেমগুলো আমি কিভাবে সলভ করবো, এগুলো আমরা গবেষণা করতেছি। মনে করেন আমি আপনাদেরকে একটা একটু দেখাই। এখানে আমরা একটা বিগ ডেটা ড্রিভেন মাল্টি ক্রাইটেরিয়া ডিসিশন মেকিং, এটা আমাদের একটা কাজ। এখানে দেখেন ডিসিশন মেক করার জন্য এটা হচ্ছে আমরা কিভাবে কমপ্লায়েন্স হিসাব করব। অনেক জটিল ম্যাথমেটিক্যাল ফর্মুলেশন হাবিজাবি আছে। এন্ড অফ দ্য ডে আমাদের এরকম একটা সফটওয়্যার দরকার যেটা আমরা ডেভেলপ করছি।
এই সফটওয়্যার থেকে আমি মনে করেন ক্রাইটেরিয়া 1, ক্রাইটেরিয়া 2, অল্টারনেটিভ 1, 2 এইভাবে রিপ্রেজেন্ট করা আছে। সেখান থেকে আমি কিভাবে তার কমপ্লায়েন্সটা হিসাব করব, অর্থাৎ ডিসিশন কম্পিউটেশনটা কিভাবে করব, তারপরে ফাইনালি আমি কিভাবে র্যাঙ্কিংটা করব, এটা সম্পর্কে ডিটেল বলা আছে। যেমন আমি একটা জিনিস বানাবো, আমার ক্রাইটেরিয়া থাকতে পারে স্পেসিফিক স্ট্রেংথ, স্পেসিফিক স্টিফনেস, কস্ট, রিসাইকেল ফ্র্যাকশন, এনার্জি কন্টেন্ট। একটা ম্যাটেরিয়ালের ক্ষেত্রে ধরে নিচ্ছি আমার 3 ধরনের ম্যাটেরিয়াল আছে, কম্পোজিট, পলিমার, ন্যাচারাল ম্যাটেরিয়াল। হ্যাঁ, তো একটা সিম্পল নাম্বার দিয়ে তাদের ডেটা, ডিসিশন রিলেভেন্ট ডেটা রিপ্রেজেন্ট করা যায়। এটা এরকম অনেকটা এরকম ইনফরমেশন, এরকম কতগুলো গ্রাফ আসে বিগ ডেটা আমি যদি ইউজ করি। তার মানে একটা নাম্বার দিয়ে আমি রিপ্রেজেন্ট করতে পারছি না, অনেক জটিল ব্যাপারটা। তো সেই ক্ষেত্রে আমি ডিসিশন কম্পিউটেশনটা এই স্পেসিফিক্যালি কমপ্লায়েন্স অ্যানালিসিসটা কিভাবে করব, তারপরে কিভাবে র্যাঙ্কিংটা করব, করলে যেটা ফেয়ার হবে কি হবে না, সেই জিনিসটা এখানে আমরা দেখানোর চেষ্টা করছি আর কি। এইভাবে প্রথম আজকের লেকচারটা হয়তো মাথায় আসে, তারপরে এরকম আরো 20-30 ধরনের চিন্তা ভাবনা একসাথে যখন যোগ দিতে পারবেন, আপনি আরো রিয়েলিস্টিক ডিসিশন মেকিং, মাল্টি ক্রাইটেরিয়া ডিসিশন মেকিং করতে পারবেন। এবং এটা আসলে ফ্র্যাঙ্কলি স্পিকিং, আপনি যে কোনো প্ল্যানিং যদি করতে যান, প্ল্যানিং এর ফার্স্ট সেকেন্ড ফেজে এই ডিসিশন মেকিংটা খুব কাজে দেয়। কিন্তু আপনি যখন এন্ড অফ দ্য কি বলেন প্রজেক্টের সব মানে ফিক্স করে ফেললেন, তারপরে আপনি ডিসিশন মেক করতে যান, তখন খুব একটা কস্ট কাটিং হয় না। ডিসিশন 19-20 করলেও খুব একটা কিছু হয় না। বিগিনিং স্ট্র্যাটেজিক ডিসিশনটা আপনি যখন নিবেন, তখন আপনি যদি ডিসিশন মেকিং, মাল্টি ক্রাইটেরিয়া ডিসিশন মেকিংটা ইফেক্টিভলি ইউজ করতে পারেন, তখন আপনার অনেক কস্ট সেভিং বা কমপ্লেক্সিটি সেভিং, আনসার্টেনিটি সেভিংস হবে। তো এনিওয়ে, আমি আজকে আপনাদের আর বেশি সময় নিতে চাচ্ছি না, আপনারা হয়তো বোর্ড হয়ে গেছেন। তো ইনশাআল্লাহ ডক্টর মাহমুদ যখন আবার মানে ডিসিশন মেকিং এর উপরেই স্পেসিফিক্যালি যদি কোনো ট্রেনিং প্রোগ্রাম করে, তখন ইনশাআল্লাহ আরো সিস্টেমেটিক্যালি, আরো সময় নিয়ে, মিনিমাম 2 থেকে 3 সপ্তাহ দরকার আর কি এই ডিসিশন মেকিং কোর্স অফার করার জন্য আর কি। কারণ কি বলে ডিসিশন কম্পিউটেশন আরো ডিটেইল ভাবে দেখানোর প্রয়োজন আছে। তারপরে গ্রানুলার ইনফরমেশন, ক্রিস্প ইনফরমেশনের ইন্টারপ্লেটা দেখানোর প্রয়োজন আছে। তারপরে র্যাঙ্কিং, ডিসিশন র্যাঙ্কিং এর ক্যালকুলেশন দেখানোর প্রয়োজন আছে। It takes a lot of time. একদিনে হয়তো এই অল্প সময়ে সম্ভব হবে না। আশা করবো আপনারা হাল ছাড়বেন না, ইনশাল্লাহ আমাদের লিটারেচার, আমাদের পেপারগুলো পড়ে আরো ইফেক্টিভলি এই আইডিয়াগুলো প্রফেশনাল লাইফে কাজে লাগাবেন। ডক্টর মামুন, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। টেস্ট নেই গ্যাসকের মধ্যে নাকি, বুঝলাম না। ডক্টর মামুন বোধহয় নামাজ পড়তে গেছে নাকি? জি স্যার, আমরা একটু নামাজ পড়তে যাবো স্যার। শিওর শিওর। জি স্যার, তার মাত্র 10 মিনিট স্যার, আসতেছি নামাজ পড়তে। 10 মিনিট, 4:10 পর্যন্ত।
সোয়া চারটে জামাত স্যার। সোয়া চারটে জামাত। শোনা যাচ্ছে তো আমার কথা, তাই না? জি স্যার শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। তাহলে কি 10 মিনিট ব্রেক নেবেন এখন? স্যার ওই যে নামাজের ব্রেক। 4:10 পর্যন্ত দেন, সোয়া চারটে জামাত তো স্যার। আচ্ছা ঠিক আছে, 4:10 থেকে 4:20 পর্যন্ত ব্রেক। জি স্যার, জি। আসসালামু আলাইকুম।